একজন জনপ্রিয় চিকিৎসক, চিকিৎসার মতো একজন একটা পেশা থেকে রাজনীতিতে আপনি এলেন কেন? রাজনীতিতে যে হঠাৎ করে এসেছি এরকম নয়। আমি ছোট থেকে একটা জাতীয়তাবাদী, একটা রাষ্ট্রবাদী মানসিকতায় বড় হয়েছি। আমাদের পরিবার সেইভাবে বড় হয়েছি। এবং আমি এমএনসির সময় কিন্তু যখন ক্লাস 9-এ পড়তাম, 10-এ পড়তাম, তখনও জনসংঘর্ষ সমিতির জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমি সামিল ছিলাম। এবং সেই আন্দোলন কিন্তু বৃহত্তর আন্দোলন ছিল, হয়তো যে এখনকার প্রজন্মের ছেলেরা জানে না। সেই সময় আমার অনেক বন্ধুরা জেলে গেছিল, আমি অনেক লিফলেট নিয়েছিলাম এবং অনেক কাজ করেছিলাম। সেখানে বন্দে মাতরম শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা এখানে একটা বঙ্কিমচন্দ্রের স্ট্যাচু স্থাপন করেছিলাম। এবং আমি তারপর থেকে যাই হোক পড়াশোনা করার জন্য ডাক্তারি পড়তে বাইরে যাই। এবং তারপরে ডাক্তারি পড়তে পড়তে যখন এখানে চাকরি করি, সরকারি চাকরিতে আসি, তখন আমার মনে হয় যে না, সরকারি চাকরি করলে ঠিক সরাসরি রাজনৈতিক ময়দানে নামাতে একটু অসুবিধা হয়। কিন্তু আমার রাজনৈতিক সত্তা ছিল সবসময়, এবং সেইভাবে যেখানেই গেছি সেখানেই আমার রাজনৈতিক সত্তাকে আমি বলেছি। তারপরে যখন আমি রিটায়ার করলাম তখন মনে হলো না, আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে কিন্তু আমাকে রাজনীতিতে আসতে হবে। কারণ আমাদের মতো অন্ততপক্ষে শিক্ষিত, সৃজনশীল, বুদ্ধিমান, অন্ততপক্ষে সৎ মানুষ যদি রাজনীতিতে না আসে, তাহলে পরের প্রজন্মের কাছে রাজনীতিতে একটা মানে অসামাজিক মানুষের একটা আখড়া হয়ে যাবে। তাহলে আপনার মনে হচ্ছে পশ্চিমবাংলা কি ওই দিকেই গেছে? এটা আমার বোধহয় বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কি অবস্থায় আছে। কারণ রাজনীতি যত নেতারা আছেন, তার বেশ কিছু নেতা কিন্তু এখন জেলেই আছেন। এবং যারা শিক্ষা দপ্তরের নেতা, তার শিক্ষা দপ্তর সবাই জেলে আছেন। তাহলে শিক্ষা দপ্তরে সবাই যদি জেলেই থাকে, এখন অনেকে বলেন ভাবের ঘরে চুরি করার মতো, আগে প্রমাণ হোক। মানে এইটা যে কি অদ্ভুত কথা বলেন, যে প্রমাণ হওয়ার জন্য মানে আপনার ঘরে কয়েক কোটি টাকা পাওয়া গেল, তারপরে প্রমাণ হোক এটা কার টাকা, তার তো দিন আমি চোর নই। এইরকম যে ন্যারেটিভ বের করা হয়, এটা পশ্চিমবঙ্গে চলে। আমার মনে হয় পৃথিবীর কোনো সভ্য দেশে এই কথাটা বিশ্বাস করবে না কেউ। আপনার যে দল বিজেপি, সেই বিজেপি দলেরও একাধিক নেতার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠেছে। স্বয়ং একটা কথা মাথায় রাখতে হবে, যখন সমাজটা খারাপ হয়ে যায়, ডিভ্যালুয়েশন হয়, মূল্যবোধ হারিয়ে যায়, সেটা শুধুমাত্র একটা ক্লাস্টার অফ মানুষের মধ্যে হবে এরকম নয়, সেটা সর্বোপরি হবে। ধরুন সম্পর্ক সংকট, সেটা যেমন ডাক্তারের সঙ্গে রুগীর সম্পর্ক খারাপ হয়ে গেছে এরকম নয়, কিন্তু পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে গেছে। সুতরাং অবক্ষয় যখন চলছে, সব জায়গায় অবক্ষয় আছে। এরকম কেউ কোনদিন বলতে পারবেন না যে আমার দল সব কোনো ত্রুটি নেই। এটা হয় নাকি? তাই একটা মাস অর্গানাইজেশন, একটা বিরাট বড় অর্গানাইজেশন, হাজার হাজার মানুষ আসছেন, তার মধ্যে কেউ একটু তার বিচ্যুতি হতে পারে, তার কিছু খারাপ হতে পারে। এবং তার মানে এই নয় যে আমি শুধু শুদ্ধ মানুষকে নেবো আর কোনো অশুদ্ধ মানুষকে নেবো না। এটা কিন্তু কখনোই কোনো যুক্তি হতে পারে না যে আমি শুধুমাত্র বেছে একদম 100% ভালো লোক তারাই শুধু বিজেপি করবে আর বাকি সব। কিন্তু আমার কথা একটাই, যে বিজেপিতে আপনি যেমন বলছেন যে হ্যাঁ, একজন দুজন মানুষ আছে যারা বিচ্যুতি করেছে বা করাপশনস করেছে, হ্যাঁ সেরকম সেটা হতে পারে। আমি বলছি না নেই, কিছু নেই বা সবাই ভালো, এরকম না, হতে পারে না, এটা যুক্তি নয়। কিন্তু আপনি বলতে পারেন সব চোরগুলা মিলে একটা দল তৈরি করলে সেই দলটার কি হবে? যদি দেখা যায় সব চোরই একটা দলের মধ্যে আছে, সেই দলটা যদি বলে ওর তো অন্য দল একটা চোর আছে, এটা কোনো মানে আছে? কথার কোনো যুক্তি আছে? এটা যুক্তিহীন কথা ছাড়া কিছু হতে পারে? বিজেপির বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ ধর্মনিরপেক্ষতা নিয়ে, আপনি এটাকে কিভাবে দেখেন? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের রাষ্ট্র হচ্ছে ধর্মনিরপেক্ষ, এই শব্দটা বুঝতে হবে। বিভিন্ন দল, বিশেষ করে কমিউনিস্ট এবং কংগ্রেস, এরা এই ধর্মনিরপেক্ষ শব্দটাকে অত্যন্ত বাজেভাবে ব্যবহার করেছে, মানুষকে বুঝতেই দেয়নি। হোয়াট ইজ সেকুলারিজম? ধর্মনিরপেক্ষ এমন একটা শব্দ যেটা আমাদের রাষ্ট্র এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিবেচিত। তার মানে হচ্ছে আমাদের রাষ্ট্র কখনোই কোনো ধর্ম দ্বারা পরিচালিত হবে না। আমাদের রাষ্ট্রের যে ধর্ম, সেটা হচ্ছে আমরা যে ধর্মগ্রন্থকে বিশ্বাস করি, তার নাম হচ্ছে সংবিধান। এই সংবিধানটাই হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। সমস্ত মানুষকে সমান অধিকার দিতে হবে এবং সমস্ত মানুষের অধিকার পাবে, এটাই হচ্ছে আমাদের সংবিধানের মূল মন্ত্র। তাহলে আপনি বলবেন তাহলে ধর্মনিরপেক্ষ শব্দটাই আর কিছু না। একটা কথা বলছি, মানুষ কিন্তু ধর্মনিরপেক্ষ হয় না, এই শব্দটা মনে রাখুন। যে কোনো মানুষ তার নিজের ধর্ম বিশ্বাস করতে পারে অথবা সে ধর্মে অবিশ্বাসী হতে পারে, কিন্তু ধর্মনিরপেক্ষ বলে কোনো কিছু হতে পারে না। এটা অ্যাসার্ট। আমি যদি হঠাৎ করি একটা চার্চে গিয়ে একটু ফাদারকে প্রণাম ক্রস করলাম বা একটা
মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলাম, তাহলে আমি একটা মন্দিরে গিয়ে পুজো করে নিলাম, তাহলে আমি ধর্মনিরপেক্ষ হয়ে গেলাম। এগুলো হচ্ছে মানুষকে আইওয়াশ করা, মানুষকে ভুল বোঝানো, চোখে বালিয়ে দেওয়া। আমি ধর্ম বিশ্বাসী, আমার ধর্ম বিশ্বাস করবো, আরেকজন ধর্ম বিশ্বাস করবে। আমার ধর্ম বিশ্বাস যেন অন্যের ধর্ম বিশ্বাসকে আঘাত না করে, অন্যের ধর্ম বিশ্বাস যেন আমাকে আঘাত না করে, আমাকে বিরক্ত না করে। ব্যাস, আপনি মন্দিরে, মসজিদে, গির্জায় যেখানে করছেন ধর্ম বিশ্বাস করুন না, অসুবিধা কি আছে? এটাই তো হওয়া উচিত। ধর্মনিরপেক্ষ মানে গুলিয়ে দেওয়া, ঘোট পাকিয়ে দেওয়া, সংখ্যা দিয়ে এটাকে বিবেচনা করা, এগুলো হয় না। সংখ্যালঘু, কাশ্মীরে তো সংখ্যালঘু তো হিন্দুরা ছিল, কাশ্মীর পণ্ডিতরা ছিল। আর মুর্শিদাবাদে তো আমরাও সংখ্যালঘু, হিন্দুরাই সংখ্যালঘু। তাহলে কি আমাদের হিন্দুরা আলাদা সুযোগ দিতে হবে, মুসলমানদের কম সুযোগ দিতে হবে? এরকম করে দেশ চলবে? সংখ্যালঘু, ধর্মনিরপেক্ষ, সম্প্রীতি, এই শব্দগুলো সবগুলোই রাজনৈতিক শব্দ। এগুলোকে একটু আমার মনে একটু সরিয়ে রাখতে হবে। একটা কথা বিশ্বাস করুন, মানুষকে মানুষ বলুন, প্রত্যেককে মানুষ হতে দিন, ভারতীয় হতে দিন, নাগরিক হতে দিন। মানবতাটাই হচ্ছে ধর্ম। আর বৈষম্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। শুধু এইভাবে ভাবুন, অনেক সমস্যা কেটে যাবে। অর্থনৈতিক বৈষম্য, আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি যে বিজেপি সরকার, বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার, ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে তারা এই জায়গাটা অভিযোগ করেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভবিষ্যৎ দিনের পর দিন ভারতবর্ষে খারাপ হচ্ছে। ব্যবসায়ীদের যারা মোটা টাকার ব্যবসায়ী তারা ভারতবর্ষকে শাসন করছে, ফলে অর্থনৈতিক বৈষম্য আগামী দিনে আসবে, এটাই অনেকের মত। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তারা এই আশঙ্কায় আশঙ্কিত। আপনি এটাকে কখনো দেখেছেন? বহরমপুরের নিরিখে, মুর্শিদাবাদ জেলার নিরিখে যদি বলেন, মুর্শিদাবাদে তো এরকম শিল্প নেই, এখানে অনেক কিছুর অভাব রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা ছোট ছোট ব্যবসায়ী তারা যদি এরকম ভয় পায়, তাহলে সেটাকে আপনি কিভাবে দেখবেন? এখানে একটা কথা বলি, যখন গ্লোবালাইজেশন হচ্ছে, যখন আন্তর্জাতিক পৃথিবীটা একটা গ্রাম হয়ে গেছে, তখন এইটা কিন্তু আপনাকে পৃথিবীর সব দেশের সঙ্গে আপনাকে চলতে হবে। যে ডিজিটাল ইন্ডিয়া বা মডার্নাইজেশন, হ্যাঁ, এই নেটে কেনা, অনলাইন স্কাই শপিং, এই যে ব্যাপারগুলো, এগুলো অদ্ভুতভাবেই প্রভাব ফেলবে অর্থনীতিতে। কিন্তু অর্থনীতিতে এগোচ্ছে না পিছোচ্ছে, এটা দেখতে হবে আপনাকে। আপনি একটা কথা পরিষ্কার বুঝুন, যারা গ্রামে চাষ করে ফসলটা তুলছে তাদের ঠিকমতো টাকা পাচ্ছে কিনা, এটা আমার কাছে মূল কনসার্ন। এর মাঝে যত দোকান বা যত ফোড়েদের হাত হবে, তত মূল্যটা বেড়ে, সাধারণ মানুষের কাছে ক্রয়ের দামটা বেড়ে যাবে। আপনি যত এই ফোড়েদের মাঝখানে মহাজনী রাজটাকে কমাতে পারবেন, তত কৃষক মূল্য বেশি পাবে আর মানুষ সস্তায় দাম পাবে। মোদীর দৃষ্টিভঙ্গিতে এটাই হচ্ছে আসল অর্থনীতির মূল জায়গাটা। কৃষি পণ্য আইন, এখানে কৃষি পণ্য আইনটা ছিল শুধুমাত্র এই ফোড়েদেরকে আটকানোর চেষ্টা করা। কারণ কৃষকরা তাদের মাথা বিক্রি করে দিত মাঝখানে মিডলম্যানদের কাছে, এবং তারা গিয়ে টাকা নিত, চাষ করতো, সেই টাকাটা অল্প পয়সায় মহাজনরা কিনে নিত। এবার মহাজন সেটা স্টক করে হোল্ড করতো, মজুতদারি করতো, করে যখন যেখানে দাম বেশি, যেখানে দাম, তারা সেটা ট্রান্সপোর্ট করতো। এটা ভেঙে দেওয়ার জন্যই কৃষক যাতে সরাসরি মূল্যটাকে এটা বিক্রি করতে পারে, তার জন্য মান্ডি করার কথা ভাবা হয়েছিল কৃষি। এবং মিনিমাম যে কস্ট, হ্যাঁ, সেই কস্টটা এটা একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু ভারতবর্ষের কৃষি আন্দোলন, বিশেষ করে যেটা হরিয়ানা এবং পাঞ্জাব ভিত্তিক, সারা ভারতবর্ষের কৃষকদের এই ব্যাপারে মাথা ব্যথা ছিল না, তারা এই আন্দোলনটাকে ভেঙে দেয় এবং কৃষকদের যে মূল সুবিধাটা ছিল সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এরপরের যে কথাটা বলছি সেটা হচ্ছে যে মাঝখানে যেসব ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন, যেটা ক্ষুদ্র ব্যবসায়ী, যখন বড় বড় ধরুন বড় বড় যে গ্রুপ আছে, হ্যাঁ, বিজনেস গ্রুপ আছে, তারা যারা বিভিন্ন জায়গায় একটা করে মান্ডি তৈরি করছে বা একটা মল তৈরি করছে, যেখানে সব জিনিস পাওয়া যাচ্ছে অনেক সস্তায়। এই যে মলগুলো তৈরি হচ্ছে, আপনি দেখবেন এগুলো তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু ছোট ছোট দোকানগুলো কিন্তু বেঁচে আছে এবং ভালোভাবেই বেঁচে আছে। যখন একটা মিষ্টির দোকান থাকবে, তখন দেখবেন সেই মিষ্টির দোকানে যা বিক্রি, আপনি সেখানে যদি অনেক বড় অনেক মিষ্টি দোকান হয়, সবার মিষ্টি দোকানে কিন্তু বিক্রি বেড়ে যাবে। এবং এইভাবে কিন্তু ইকোনমিক্যাল গ্রোথ হয়। এখন একটা সেক্টর অফ পিপল আছে যারা ওখানে গিয়ে কিনবে, যেখানে মলে গিয়ে কিনবে, অল্প দামে কিনবে, কিন্তু সাধারণ মানুষের যে বিক্রয় আছে সেটা কিন্তু চলতেই থাকবে। এখন মূল সমস্যা কিন্তু ওই জায়গাটায় নয়, মূল সমস্যা হচ্ছে মানুষের কাজ, মানুষের হাতে কাজ দিতে হবে। কাজ দিলে, টাকা পেলে তবে তো জিনিসটা কিনবে। মানুষের হাতে টাকা নেই, কাজ নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে গেছে একমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য। তো পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না, তারা মান্ডিতে ধান বিক্রি করতে পারছে না, তারা ফোড়েদেরকেই ধান বিক্রি করতে অভ্যস্ত হয়ে গেছে, সুবিধা পাচ্ছে ব্যাকডোরে। এইটা তো বিরাট করাপশন, আপনি জানেন না।
এই যে মান্ডিতে মাল নিয়ে যায়, আপনি জানেন না এখানে মাল যদি 100 কেজি মাল বিক্রি করে 10 কেজি তারা তোলা নেয়, তারা আলাদা করে সরিয়ে রাখে, দাম দেয় না। এইভাবে ফোরেরা মাঝখানে পলিটিক্যাল লোকেরা, পলিটিক্যাল দালালরা এইভাবে কৃষকদের কাছে ঠগিয়ে মিনিমাম কস্টে তাতে 10 টাকা করে উপরে নিয়ে এগুলো নিচ্ছে। এটা এই রাস্তা ভেঙে দেওয়া যেত যদি আপনি কৃষকদের জন্য একটা আইন তৈরি করা হতো, যেটা কৃষি আইন বলেছিল। সেই আইনটা যদি সারা দেশে লাগু হতো, কৃষকদের এই সমস্যার মধ্যে পড়তে হতো না। এটাকে যতটা যে কেউ পড়াশোনা করে বুঝেছে কিনা জানি না, কিন্তু এটা করতে দেবো না বলেই সবাই আন্দোলন করেছে এবং ভেঙে দিয়েছে। ফলে কৃষকরা কিন্তু আখেরে কিন্তু আবার ঠিক ভোটের আগে আবার কৃষকরা আন্দোলন শুরু করেছে। কারণ এদের আসল উদ্দেশ্য আন্দোলন নয়, কারণ যারা আন্দোলন করছে তারা প্রত্যেকে উচ্চবিত্ত, প্রত্যেকে বড় লোক। মাঠের গরিব কৃষক এই আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। এই আন্দোলনটা করছে যারা পুঁজিবাদী লোক, তারাই করছেন। পয়সা দিয়ে রাজনৈতিক লোকেরা করাচ্ছেন দেশটাকে অস্থির করার জন্য, ভোটের হাওয়া তোলার জন্য। এইটা বুঝতে হবে যে সত্যিকারের ছবিটা কার হবে। যে আপনি বলছেন যে এই কৃষক যারা আসল মানে কৃষক যারা কষ্ট করে চলছে তারা এই বেনিফিটেড হচ্ছে না এই আর একটা ক্লাসের জন্য, অর্থাৎ এখানে একটা ক্লাসের ডেফিনেশন আপনার কাছে আসছে। এই প্রসঙ্গে আপনি কথার প্রসঙ্গে বলেছেন যে মুর্শিদাবাদ হচ্ছে পরিযায়ী শ্রমিকের দেশ। মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকের দেশ কেন হচ্ছে? এই অবস্থার কি পরিবর্তন হবে না? এখানে আপনি বুঝুন, মুর্শিদাবাদ না আমি পশ্চিমবঙ্গের রেসপেক্টিভ বলবো। এই মুহূর্তে 55 লক্ষ মানুষ বাইরে আছে, তার মধ্যে প্রায় 7 লক্ষ এডুকেটেড লোক, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে রিসার্চার বিদেশে আছেন, ব্যাঙ্গালোরে আছেন, বাইরের দেশে আছেন, আর বাকিটা স্কিল আনস্কিল লেবার আছেন বাইরে। হ্যাঁ, এরা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে, কারণ বুঝিয়েছে পশ্চিমবঙ্গে থাকলে আমি মরে যাবো, আমি থাকতে পারবো না, কাজ নেই। আপনি দেখুন কয়েক বছর আগের কথাও দেখুন, আপনি দেখতেন প্রত্যেক কটা প্রাইভেট ট্যাক্সি সব পাঞ্জাবি ড্রাইভাররা চালাতো, এবং পাঞ্জাবি ড্রাইভাররাই সব গাড়ি টাড়ি চালাতো। তারপরে ধরুন বিহারিরা, একটা বিরাট বিহারি অংশ যারা ছিলেন, যারা পাটকলা চাষ করতে চাকরি করতেন, রেলে ছিলেন, রেল এবং বিভিন্ন জায়গায়। আমাদের বহরমপুরে প্রচুর বড় একটা পাটের একটা গঞ্জ ছিল, যেখানে প্রচুর মারোয়ারি মানুষ থাকতেন। একটা গঞ্জটা ভেঙে চুরমার হয়ে গেছে। বহরমপুরে একটা বিটি মিল ছিল, মন্ডল মিল ছিল, এখানে কি বলে পলাশির একটা সুগার মিল ছিল, বেলডাঙ্গার মিল ছিল, সব ভেঙে চুরমার করে দিয়েছে বামফ্রন্ট সরকার, সব বন্ধ করে দিয়েছে। আর একটা কাজের কোনো কিছু নেই, সবকিছু। আর এখন বাঙালিরা পাঞ্জাবিরা নেই, পাঞ্জাবিরা গাড়ি চালায় না, পাঞ্জাবিরা চলে গেছে নিজের দেশে, বিহারিরা চলে গেছে নিজের দেশে, বাঙালিরা গিয়ে বিহারে গিয়ে গাড়ি চালাচ্ছে, বাঙালিরা গিয়ে পাঞ্জাবে কাজ করছে। মহারাষ্ট্র দেখুন, গুজরাট দেখুন, রাজস্থান দেখুন, কেরাল দেখুন, আপনি বাইরে যান, সব বাঙালি মানুষ ওখানে আছে। এবং আপনি যে কোনো হোটেল ইংরেজিতে যাবেন, সব দেখবেন বাঙালি ছেলেরা কাজ করছে। এটা আমাদের দুর্ভাগ্য যে বাঙালি ছেলেরা ওখান থেকে কাজ করছে এবং ওই টাকাটাকে বাংলাদেশে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে বলে আমরা বেঁচে আছি, খাচ্ছি যাচ্ছি বলে আমাদের ইকোনমিক্যাল স্ট্রাকচারটা ভেঙে ধরে আছে। কারণ তো কোনো কাজ নেই, তো আপনি বলুন না কি কাজ করবেন? আপনি বড় লোক হলে আপনি প্রমোটারি করবেন, পলিটিক্যাল লোক হয়ে, অথবা যদি শিক্ষিত মানুষ হন আপনি টুকটুক চালাবেন, না অটো চালাবেন, নাহলে ওষুধের ব্যবসা করবেন। এর বাইরে আপনি দেখান না কি করবেন। আর একটা সেক্টর বিরাটভাবে বেড়ে উঠেছে, সেটা হচ্ছে অর্থনৈতিক করাপশন। গ্রামে গ্রামে যেসব পঞ্চায়েত রয়েছে, যেসব 100 দিনের কাজে সব চুরি চামারি করে সব টাকা পয়সা নিজেরা নিয়ে মানুষকে ঠগিয়ে সই করিয়ে তারপরে এই যে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। প্রত্যেক জায়গায় বাড়ি তৈরি করে দেওয়ার পরে 100 যদি 1,75,000 টাকা দেওয়া হয়, পার্টি বলবে এখানে আমাকে ব্যাংক থেকে টাকা তোলার সময় বলবে আমাকে এত টাকা দিয়ে দাও। কে ডকুমেন্টেশন দেখাবে আপনাকে? সে লোকগুলো এসে বলে শুনি 25,000 টাকা দিতে হবে পার্টি ফান্ডে, দিয়ে চলে আছে। আর এইভাবে যে একটা দেশ চলে পুরো অসতের উপর দাঁড়িয়ে, সেই দেশটাকে ঠিক করার কতটা কঠিন, কতটা অসহায়তা লাগবে নিজেকে বুঝতে পারছেন? আমি রাজনীতিতে এসেছি শুধুমাত্র এই ব্যাপারটা বোঝার পরে, যে এখানে টোটাল জিনিসটাই চলছে একটা অসততার উপরে, এবং তার মধ্যে বড় বড় কথা বলা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। আর সব থেকে বড় কথা যে দান ধানের রাজনীতি, লক্ষ্মীর ভান্ডার বলুন, ক্লাবে ক্লাবে টাকা দেওয়া, ইমান ভাতা দেওয়া, হ্যাঁ পুরোহিত ভাতা দেওয়া, বিভিন্ন রকম ভাতা, স্বাস্থ্য, এই সাথী ওই সাথী, এই সব থেকে বড় সমব্যথী। একটা মানুষ মারা গেল, পুরাতে গেল, সে 2,000 টাকা পাবে। কোনো মানুষ এই 2,000 টাকা কজন মানুষ পেয়েছে দেখাতে পারবেন? যে মানুষ যখন মারা যায় তার দুঃখ কষ্ট সে 2,000 টাকা দিয়ে বাবাকে পোড়াতে পারবে না? তার যদি একটা ছেলে যদি সে স্কুলে চাকরি করতো, তার সে মেয়েকে তার বোনকে একটা সাইকেল কিনে দিতে পারবে না? তার বাবাকে পোড়ানোর জন্য সে শ্মশানে খরচ করতে পারবে না? তার জন্য সরকারকে হাত পাততে হবে? এটা মানবতার লজ্জা, মানবতার লজ্জা। যে তুমি মরে গেলে স্বাস্থ্যসাথী, আরে স্বাস্থ্যসাথী তো একটা, আমি ডাক্তার, আমি জানি স্বাস্থ্যসাথী কি ব্যাপারটা, সেটা বিস্তারিত আছে অনেক ব্যাপার। আমার যদি অর্থ থাকে
আমি স্বাস্থ্যসাথী স্কিম আমি খারাপ এরকম আমি বলছি না, কিন্তু এর মধ্যে অস্বচ্ছতা প্রচুর। তো স্বাস্থ্যসাথী স্কিমটা দরকার হবে না যদি হাসপাতাল ঠিক মতো চলে। কারণ যখন মানুষ সভ্য হবে, যখন মানুষ খাবে দাবে, যখন মানুষ পানীয় জল খাবে, পাকা বাড়িতে থাকবে, পরিবেশ ঠিক হয়ে যাবে, মানুষ অসুখ করবে কেন? অসুখ তো কমে যাবে। হাসপাতালে ভিড় হবে কি করে? এখন মানুষের অসুখ করছে তো মেটাবলিক ডিসঅর্ডার। মানুষ খাচ্ছে, কাজ করছে কম, তার জন্য মানুষের রোগ হচ্ছে। অস্বীকার করবেন কি করে? একটা দেশের যদি আইন শৃঙ্খলা ভালো হয়, তাহলে কি অনেক খুন খারাপি বেড়ে যাবে নাকি? পুলিশের অনেক কাজ বেড়ে যাবে, বিচার ব্যবস্থায় কাজ বেড়ে যাবে। আর আইন শৃঙ্খলা খারাপ বলেই তো এত খুন খারাপি হচ্ছে পশ্চিমবঙ্গে। আর মানুষকে বলা হচ্ছে না আইন শৃঙ্খলা খুব ভালো, কারণ অনেক খুন খারাপি হচ্ছে। এগুলো তো হাস্যকর কথা, এগুলো অযৌক্তিক একটা কথা বলছেন। আমরা চিকিৎসাবিদ্যার মধ্যে ঢুকে যাচ্ছিলাম, আপনার কথার সঙ্গে রিলেট করতে পারছিলাম। এখানে আমি যে প্রসঙ্গটাই বারবার করে আসছিলাম আপনাকে, আপনার সঙ্গে আমার এর আগেও কথা হয়েছিল অনেকবার, যে কৃষকদের অবস্থা আপনি বলেছেন পরিযায়ী শ্রমিক মানে বাইরে যারা কাজ করতে যায় তারাই পরিযায়ী শ্রমিক, কিন্তু আমি বলছি যারা এই রাজমিস্ত্রির কাজ করতে যায়, যারা চাষ এখানে রেখে দিয়ে রাজমিস্ত্রির কাজ করতে তারা চলে যাচ্ছে বাইরে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলছে চাষের খরচও বেড়ে গেছে। এই চাষের খরচ প্রসঙ্গেই চলে আসে জ্বালানির খরচের কথা চলে আসে পেট্রোল ডিজেলের কথা, ইলেকট্রিকের মাসুল বৃদ্ধির কথা। এই সার্বিক যে মূল্য বৃদ্ধি, এটাকে আপনি কিভাবে, এটা তো আপনার কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো ওঠে, আপনি সেই কেন্দ্র সরকারের এই ব্যাপারটাকে আপনি হ্যান্ডেল কিভাবে করবেন? এটা খুব পরিচ্ছন্ন। এখন সব মডার্নাইজেশন হয়ে গেছে। আপনি যে কোনো, আমি গ্রামে থাকি, আমি জানি কোনো গ্রামে চাষ হচ্ছে না, খরার জমি পড়ে আছে এরকম আপনি দেখাতে পারবেন না। যখন আমরা দমকলে যেতাম তখন সর্ষে চারিদিকে হলুদে ভর্তি হয়ে যেত। যখন ধান ওঠে তখন চতুর্দিকে সবুজ ধান ভর্তি। এখন অনেক মডার্নাইজেশন হয়ে গেছে, কেউ ধান কাটে না, কেউ গম কাটে না, সব মেশিন দিয়ে সব কাটা হয়, মেশিন দিয়ে চাষ করা হয়। আর পেট্রোল ডিজেলের দাম যেমন, আপনি যদি এমনভাবে বলেন যে পেট্রোল ডিজেলের দাম যদি 30 টাকা থাকে তাহলে সব ঠিক আছে, আর কিছু নেই। আরে সবকিছুর দাম বাড়ছে। আমি যখন চাকরি করতাম, তখন আমি প্রথম যখন চাকরি করতাম তখন আমার মাইনে ছিল 3,500 টাকা, সরকারি চাকরি। আমি যখন রিটায়ার করেছি তখন আমার মাইনে ছিল 1,50,000 টাকা। তা আমার মাইনেটা কতটা বেড়েছে? সে একই হলো, 30 টাকা থেকে বেড়ে আমার 150 টাকা হয়েছে। তা আপনার দাম বাড়লে, পেট্রোল ডিজেলের দাম সারা পৃথিবীতে বাড়লে আমাদের বাড়বে না? পেট্রোল ডিজেলের দাম হচ্ছে একটা রাজনৈতিক অস্ত্র। সবকিছু পেট্রোল ডিজেলের দাম ধরা হয়। এটা কোনো ব্যাপারই না যে পেট্রোল ডিজেল সরকারকে ভর্তুকি দিতে হয়, গ্যাসকে ভর্তুকি দিতে হয়। এই ভর্তুকি যখন কোনো রাষ্ট্র যখন ভর্তুকি দিয়ে চলবে, যেভাবে আমার এখন চলছে লক্ষ্মীর ভান্ডার, এগুলো সব ভর্তুকি দেওয়ার জিনিস। ভর্তুকি দেওয়া রাষ্ট্রের অবস্থা হয় শ্রীলঙ্কার মতো, ভর্তুকি দেওয়া রাষ্ট্রের অবস্থা হয় পাকিস্তানের মতো, ভর্তুকি দেওয়া রাষ্ট্রের ব্যবস্থা হয় যে কোনো মানে অনুন্নত দেশের মতো। ভর্তুকি দিয়ে মানুষকে বাঁচাতে পারবেন না, আপনাকে কাজ দিতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, প্রোডাকশন, হিউম্যান রিসোর্সকে কাজে লাগাতে হবে। আমরা হিউম্যান রিসোর্সকে ঘাটতে বসে রাখছি পশ্চিমবঙ্গে। হিউম্যান রিসোর্স চলে যাচ্ছে বিদেশে, আপনি দেশে বাঁচবেন কি করে? আপনি একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, একদিকে মদের ব্যবসা দিচ্ছেন, একদিকে ডিয়ার লটারি দিচ্ছেন। ডিয়ার লটারিতে মানুষ পাগল হয়ে যাচ্ছে, সব নিঃস্ব হয়ে যাচ্ছে, আত্মহত্যা করছে, মদের বোতল দিয়ে দিচ্ছে হাতে। চীন দেশে মানুষের হাতে আফিং তুলে দেওয়া হতো, কিন্তু আফিং খাও, ঘুমিয়ে থাকো। আরে পশ্চিমবঙ্গটা তাই হয়েছে, মানুষের টাকা দিচ্ছে বলে মদ খেয়ে পড়ে থাকো, আর আমরা ভাবছি ভালো চলছে দেশ। আরে অনুদানে দেশ চলে নাকি? অনুপ্রেরণা দেশ চলে নাকি? দেশ চলতে গেলে কর্মসংস্থান লাগবে, কাজ লাগবে। কাজ কোথায় কোথায় কাজ? আপনি বলুন না, এই কিছুদিনের মধ্যে কটা পিএসসি হয়েছে, কটা কাজ হয়েছে, কটা ফ্যাক্টরি ফিতে কাটা হয়েছে? কিছুই তো নেই। আর কটা মুর্শিদাবাদ জেলায় করার কিছু নেই, অনেক কিছু করার আছে। আমি এই প্রশ্নটা দিয়ে আসছিলাম, মুর্শিদাবাদ জেলায় আপনি কিভাবে দেখছেন, কি কি করার আছে মুর্শিদাবাদ জেলায়? আসলে দেখুন, আমি এখন লোকসভার প্রার্থী হয়েছি ভারতীয় জনতা দলের। আমি যদি একটা বিরাট স্বপ্ন দেখায়, একটা স্বপ্নে ফেরিওয়ালা হয়ে যায়, তাহলে মনে করবেন আমি খুব চালাকি করছি। কিন্তু বিশ্বাস করুন, এটা আমার কথা না, আমি বিভিন্ন জায়গায় কথা বলে বুঝেছি, বহরমপুরে, মুর্শিদাবাদে বহু কিছু করা যায় যদি রাজ্য সরকার একটু আমাদের সহায়তা করেন, মানুষকে মানে কেন্দ্র সরকারের সঙ্গে সহায়তা করেন। যদি সহায়তা করেন, প্রথম বলছি, বহরমপুরে একটা বড় স্টেডিয়াম করা যায়, যে স্টেডিয়ামটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, যেখানে বিদেশের খেলা হবে, আইপিএল হবে। তাই প্রচুর মানুষ এই স্টেডিয়ামকে ঘিরে কাজ পাবে, অনেক মানুষের তার চারদিকে ঘিরে একটা গঞ্জ তৈরি হবে। একটা বড় এয়ারপোর্ট হতে পারে, বিশাল বড় একটা এয়ারপোর্ট হতে পারে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। তারপরে যেতে হতে পারে যে এয়ারপোর্ট হবে, সঙ্গে সঙ্গে এখানে একটা বিদেশি ট্যুরিস্ট আসতে শুরু করবে। আর ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট বহরমপুরের সব থেকে বড় ইন্ডাস্ট্রি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট মানে এখানে যা ইতিহাস রয়েছে, গঙ্গা রয়েছে,
আপনি এখানে রানী ভবানীর ইতিহাস আছে, শশাঙ্কের ইতিহাস আছে, সিরাজদালার ইতিহাস আছে, পলাশির যুদ্ধ আছে, পাশে গৌড় আছে। এত বড় ইতিহাসকে ঘিরে একটা বড় জায়গা, সেই জায়গায় যদি আপনি এয়ারপোর্ট আনতে পারেন, একটা দ্রুতগামী ট্রেন আনতে পারেন, দিল্লিগামী ট্রেন এখানে আসে, দিল্লি থেকে টুরিস্টরা যদি এখানে আসে, এখানে টুরিস্ট অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি হু করে বাড়তে শুরু করে, প্রচুর কর্মসংস্থান শুরু হবে। তার সঙ্গে আমাদের সব থেকে বড় অ্যাসেট এটা হচ্ছে রেশম শিল্প, কাঁসা শিল্প এবং শোলা শিল্প, আগে হাতি শিল্প ছিল, এবং চন্দন কাঠের কাজ। এইসব শিল্পীরা সব মার খাচ্ছে। তারা যদি ডাইরেক্টলি আমাদের রেশম শিল্পের দুর্দশা কি জানেন? আমি গিয়েছি, যখন রেশম গুটির পোকা থেকে রেশম তৈরি হয়, তখন মানুষ যারা কৃষক তারা গরম জল, টকবক করে গরম জল ফুটছে, তার মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে সুতোগুলোকে বার করে এবং সুতোগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখে। তার যে হাতে যে গরমটা লাগে, আপনি হাত দিলে হাত পুড়ে যাবে, হাতটা পুরো সাদা হয়ে যায়। দিনের পর দিন সারাক্ষণ ধরে এটা করে। তারপরে তাদের মূল্য কিচ্ছু না, তার থান তৈরি করে কষ্ট করে করে। এবার সেই থানগুলো এখান থেকে নিয়ে গিয়ে বড় বড় ফোড়েরা বাইরে কোয়েম্বাটুরে, মাইসোরে, বেনারসিতে বিক্রি করে, শুধু সিল্ক বলে, মুসা সিল্ক বলে নয়। তারপরে কোয়েম্বাটুর তার নিজের মতো একটা স্ট্যাম্প লাগিয়ে দেয়, কোয়েম্বাটুর সিল্ক। মাইসোর একটা স্ট্যাম্প লাগিয়ে দেয়, মাইসোর সিল্ক। বেনারস একটা স্ট্যাম্প লাগিয়ে দেয়, বেনারসি সিল্ক। এই যে বেনারসি কাজ আর কি, বেনারসি কাজ করে সিল্কের উপরে। মুর্শিদাবাদ জেলা সব থেকে বড় অসুবিধা হয়ে গেছে, মুর্শিদাবাদের নিজস্ব কোনো ঘরানা নেই, যে ঘরানার মধ্যে দিয়ে দেখানো যাবে যে মুর্শিদাবাদ সিল্কটা হচ্ছে এই ঘরানার সিল্ক, এই ঘরানার সিল্ক মুর্শিদাবাদ সিল্ক। তাহলে মুর্শিদাবাদ সিল্ক সারা ভারতবর্ষের মধ্যে একটা বিরাট জায়গা দাঁড় করতে হবে। তার জন্য একটা শিল্পকর্ম লাগবে, এখানে ইতিহাসগুলো লিখে ছবির মধ্যে আঁকতে হবে। এই যে কাজ, এটা আমি প্রচুর এখানে শিল্পীর সঙ্গে কথা বলেছি, তারা এটা করতে রাজি আছেন, করতে পারেন। তারা প্রচুর শিল্পী এইভাবে আঁকবেন, কাজ করবেন, প্রিন্টের মধ্যে এগুলো আসবে। কাঁসা শিল্প একটা বিরাট শিল্প, প্রচন্ড সম্ভাবনার শিল্প। আমরা কিচ্ছু করিনি, আমরা চুপচাপ বসে থেকেছি। যারা কাঁসা করে এখন আর কাঁসা করে না, সব ছাঁচে ছাঁচে করে। কিন্তু আসল যে কাঁসা, সেই কাঁসা এখনো পর্যন্ত বলছি বায়োলজিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট, যাতে খেলে মানুষের অনেক রোগ কম হয়। কারণ আমার একটা জিনিস মনে হয় জানো, সেটা হচ্ছে যে আমরা শুরু করি, শেষ করি না। রবীন্দ্রনাথের কথা বলছিলেন, আমরা সবকিছু শুরু করে দিই কিন্তু শেষ করি না। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে শুধু শুরু। দেখুন চতুর্দিকে বাড়ি তৈরি হচ্ছে, হাজার হাজার বাড়ি, বড় 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 মাল্টি স্টোরেজ বিল্ডিং, এবং সরকারি অফিসে প্রচুর অফিস। মেডিকেল কলেজে গিয়ে দেখবেন কত মেডিকেল কলেজে বড় বড় ঘর, হয়তো দেখবেন কোনো ঘরে আলো জ্বলে না, কোনো ঘরে লোক নেই। কেন যে ঘরগুলো, কিসের ঘর, কোন ডাক্তার কবে আসে, কোথায় যায়? এত বড় অফিস, কোনো জায়গায় গিয়ে দেখবেন কোনো লোক নেই, অথচ অফিসগুলো তৈরি করে। সিভিল কনস্ট্রাকশন আমাদের খুব এগিয়ে আছি আমরা, কারণ সিভিল কনস্ট্রাকশনে প্রচুর কাটমানি পাওয়া যায়, প্রচুর রোজগার হয়, প্রচুর 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 টাকা বের করা যায়, আর একটা দেখানো যায় চোখের মধ্যে আমি এত বড় বাড়ি করেছি। কিন্তু আসল কাজটা কিন্তু ওরকম নয়। আসল কাজটা ঘরের মধ্যে করতে হয়, পলিসির মধ্যে করতে হয়। আপনার ঘরে বসে ঠিক করতে হবে যে কোথায় কিভাবে কাজটা হবে। তার প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। আমাদের প্ল্যানিংটাই ঠিক নেই। কারণ প্ল্যানিংটা ঠিক নেই তার একটাই মূলত কারণ, কারণ যারা প্ল্যানিং করছে তারা কিন্তু প্ল্যানিং করার মতো লোক নয়। তারা সত্যিকারের দেশ গঠনের লোক নয়, তারা নিজেদের স্বার্থে দেশ গঠনের নামে ভণ্ডামি করছে। না, এইখানে ঠিকই আপনার যে কথাগুলো আসছে সবই একটা দিক অ্যাঙ্গেল করে আসছে, একটা মূলত রাজ্যের শাসক দলকে অ্যাঙ্গেল করে আসছে। কিন্তু মুর্শিদাবাদ জেলায়, বিশেষ করে বহরমপুরে, কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল। সে বহরমপুরের সাংসদ গত বললাম 5টা টার্ম, 25 বছর। তার মধ্যে ইউপিএ গভর্নমেন্ট আমরা দেখেছি, ইউপিএ 1 দেখেছি, ইউপিএ 2 দেখেছি, উনি বিধায়কও ছিলেন। মানে আপনার এই যে প্রসঙ্গগুলো আপনি তুলছেন, তার মধ্যে যে কোথাও কংগ্রেসের কোনো একটা জায়গায় কি দুর্বলতা বা কংগ্রেসের কি ঘাটতি রয়েছে, নাকি কংগ্রেস শাসকে ছিল না বলে তারা কিছু করতে পারেনি, কি কোনটা? না, একটা কথা দেখুন, যে কোনো বিদেশি, যে কোনো আমেরিকায় বলুন বা ইংল্যান্ডে বলুন, যতক্ষণ লড়াই হবে, রাজনৈতিক লড়াই হবে মাঠে ময়দানে, যখন আমরা সরকারে আসবো তখন কিন্তু আর রাজনীতি থাকবে না, তখন আমরা দেশকে তৈরি করবো। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে, ধরুন এখানে কেউ একজন কোনো কাজ করতে যাবেন, তিনি হয়তো সে যে কোনো রাজনৈতিক দলই হোক, হয়তো বিজেপির আছে বা কংগ্রেসের আছে। এখন যদি এখানে তৃণমূল সরকার আছেন, তিনি মনে করছেন যে বিজেপি যদি কাজ করে বা তৃণমূল যদি কাজ করে, তাহলে আমার নাম হবে না, ওর নাম হবে, সুতরাং আমি কি বলে জানো, মানে ওর নাম হবে, সুতরাং ওটা করতে দেবো না। এই যদি পলিসি হয় রাজ্যের, তাহলে তো কেউই কাজ করতে পারবে না। ধরুন আমি বলছি একটা স্টেডিয়াম করা যেতে পারে, একটা এয়ারপোর্ট করা যেতে পারে, আমাদের প্রথমত রাজ্য সরকারকে জমি দিতে হবে, তাহলে বলে কি করবো? আর এখন ধরুন আমি পশ্চিমবঙ্গে যে হাইওয়ে গুলো হচ্ছে, কত সময় লাগছে। অথচ আপনি রাজস্থানে যান, মহারাষ্ট্রে যান, গুজরাটে যান, সব জায়গায় হু করে কারণ রাজ্য সরকার জানে দেশটার রাস্তাটা ভালো হলে আমার রাজ্যের রাস্তাটা ভালো হবে। আর আমাদের এখানে হচ্ছে যে প্রথম কথা তো বললাম, প্রত্যেক কথা লোকাল জায়গায় জায়গায় একটা করে ইস্যু আছে।
তারপরে যেটা সেটা হচ্ছে যে কাজ করতে দেবো না, জমি অধিগ্রহণ করতে দেবো না, দেরি করিয়ে দেবো। আর যে কাজটা 2 বছর 1 বছর করার কথা সেটা 10 বছর লেগেছে করতে। তারপরে অটোমেটিক কস্ট এফেক্টিভ হচ্ছে না। একটা 10 বছর আগে যে টাকাটা খরচ হবে 10 বছর পরে সেখানে ডবল খরচ হয়ে যাচ্ছে, 10 গুণ বেশি খরচ হয়ে যাচ্ছে। এখন প্রতি কাজে প্রতি ডেভেলপমেন্টের সঙ্গে যদি রাজনীতি জড়িয়ে যায় তাহলে মানুষের দুর্ভোগের শেষ নেই। রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। উনি ছিলেন, উনি করতে পারেননি বলে আমি পারবো না, এমন হবে উনি যখন থাকবেন আমাকে সাহায্য করতে হবে, আমি যখন থাকবো উনি ওনাকেও সাহায্য করতে হবে, মানে ব্যাপারটা এরকম এগোতে হবে। আগে বুঝতে হবে কাজটা ঠিক কিনা। তাহলে তো অদিত চৌধুরী যে দাবিটা করে এসেছেন দীর্ঘদিন ধরে, যে নসিপুর রেল সেতু, এদিকে চুয়াপুর রেল সেতু জমি জটের কারণে বিভিন্ন সময় আটকে থেকেছে, তার জন্য দেরি হয়েছে, রাজ্য সরকার নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি, তার কাজের অসুবিধা, তার দাবিটা, আপনি তো তার দাবিকে মোটামুটি একটা শিলমোহর দিচ্ছেন। যে কোনো কাজ করতে গেলে প্রতিপদে তাকে শিকল বেঁধে দেয়, সে তো কাজ করতে পারবে না। এখন অদিতদা কেন উনি কেন কাজ করতে পারেননি সেটা ওনার ব্যবস্থা থাকবে। 25 বছর সময়টা কম নয়, 25 বছর তো দীর্ঘ সময়। দীর্ঘ সময় শুধু কি নসিপুর সেতুটাই করার কাজ ছিল? নসিপুর সেতু ছাড়া কাজ কোনো কাজ নেই, আর নসিপুর সেতু 55 তলার ওই ব্রিজটা ছাড়া পৃথিবীতে কোনো কাজ দরকার ছিল না। মানে হাজার হাজার কিছু কাজ করা যায়। 25 বছর কি কম? একটা ছেলে যে জন্মাবে সে 25 বছর বয়স হয়ে যাবে, শুধু একটা সাংসদের কাছে শুধু দুটো জিনিসই মানুষের সেটা মমতাদি করতে দেয়, সুতরাং আমার 7 খুন মাপ, আমি শিলমোহর দিয়ে দিলাম, উনি ঠিক বলছেন। একদম এরকম নয়। আমার কি অ্যাটিটিউড ইজ ইম্পর্টেন্ট, আমি কি অ্যাটিটিউড নিয়ে সমাজটাকে দেখছি। অ্যাটিটিউড আমরা এক্সপ্রেস করবে না, আমি কি অ্যাটিটিউড নিয়ে ডাক্তারি করছি, আমার এক্সপ্রেশন হবে না, বুঝতে পারবে না মানুষ। আমার যদি অ্যাটিটিউড থাকে ভালো মানুষ বুঝতে পারবে ভালো করছি, আমি যদি অ্যাটিটিউড ভালো না থাকে ভালো করছি না। কিন্তু অ্যাটিটিউডটা পরিষ্কার হওয়া উচিত। তবে এটা ঠিক, রাজনৈতিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক মারামারি আমরা এত বেশি করি, যেটা রাষ্ট্র গঠনের পরেও করি, যার জন্য আমাদের রাষ্ট্রটা, পশ্চিমবঙ্গটা এগোচ্ছে না, থেমে গেছে, এবং চুরি চামারি সব বেড়ে গেছে। আর মুর্শিদাবাদ, বহরমপুরটা একটা গোল্ডেন সিটি হওয়া উচিত। মানে আমার কাছে স্মার্ট সিটি বলে যেটা মোদীজি বলেছেন, বহরমপুরটা ওয়ান অফ দ্য ফার্স্ট সিটি পশ্চিমবঙ্গের মধ্যে যেটা স্মার্ট সিটি হওয়া উচিত ছিল। আর একবার স্মার্ট সিটি, আমি জানি না আপনি পশ্চিমবঙ্গের বাইরে কোনো স্মার্ট সিটি দেখেছেন কিনা। যখন স্মার্ট সিটি হবে, গোটা শহরের মধ্যে প্রচুর হাইওয়ে এবং প্রচুর কি বলে ব্রিজ হবে, এবং হাইওয়ে হবে এবং জ্যাম জট সব চলে যাবে, এবং প্রচুর কিছু হবে যেগুলো আপনারা, আমি কোয়েম্বাটুরের কথা বলছি, আমি ঠিক না কোয়েম্বাটুরে গেছিল বলে বলছি। আমি কোয়েম্বাটুরে আমরা অনেকবার কনফারেন্সে যাই। কোয়েম্বাটুরে আমাদের কাছে, আমাদের ডাক্তারদের কাছে, সার্জনদের কাছে একটা মক্কার মতো, আমরা ওখানে প্রতিবার বছর তীর্থ করতে যাই এরকম। এবং সেখানে আমি কয়েক বছর আগে কোয়েম্বাটুর আর আজকের কোয়েম্বাটুরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য যাবে। বহরমপুরে পাল্টানো যেত, কিন্তু সদ উদ্দেশ্য থাকা দরকার। আমি যদি নিজের উদ্দেশ্যটা করি, আর এই মুহূর্তে দেখুন লড়াইটা কিন্তু নির্মল শাহ কি ইরফান পাঠান এরকম নয়, লড়াইটা হচ্ছে মোদির সঙ্গে রাহুলের লড়াই, মোদির সঙ্গে ইন্ডির লড়াই, মোদির সঙ্গে মমতার লড়াই। আপনি ঠিক করবেন, ভোটটা ঠিক করবে কাকে ভোট দেবে। এই যে আপনি ভোট ঠিক করবেন কাকে দেবেন বলতে গিয়ে মানুষের কাছে একটা কনফিউশনের জায়গা তো আছে। এটা তো আপনি রাজনীতির মানে একদম সরাসরি সংসদীয় গণতন্ত্রে নাম লিখিয়ে এসেছেন এখানে আপনি যে প্রচার করছেন, সেখানে গিয়ে আপনি একটা তো ফিল করছেন, সেই ফিলিংসটা কি ভাবছেন? একটা তো শব্দ হয়তো মানুষকে আমি বলছি যে আপনি একটা কথা, ছোট কথা বলি। ধরুন নরেন্দ্র মোদী গ্রামে প্রত্যেক মানুষের জন্য একটা শৌচাগার করে দিয়েছে, প্রথম করেছেন। শৌচাগার নিয়ে তো কোনো কথাই নেই। 75 বছরের মধ্যে কেউ মানুষের একটা গ্রামীণ মেয়ে সে পায়খানা করার জন্য অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করত। কতখানি করুণ একটা ভাবনা বলুন। নরেন্দ্র দামোদর দাস মোদী মনে করলেন যে এই মহিলাদের সম্মান রক্ষা করার জন্য প্রত্যেকের বাড়িতে একটা করে শৌচাগার করে দিতে হবে, যার বাড়ি নেই তাকেও একটা বাড়ি করে দিতে হবে এবং শৌচাগার করে দিতে হবে। আপনি ভাবুন দেখি, পৃথিবীর কোন রাষ্ট্রনেতা এইভাবে ভেবেছে? তাকে স্যালুট করবে না, তাকে স্যালুট করবে না, তার সাথে কিছু উল্টো পাল্টা বলে দেবেন? এটা এতদিন ধরে যারা দেশ শাসন করে তারা জানতো না যে মানুষকে, মেয়েদেরকে রাস্তায় গিয়ে পায়খানা করতে হয়, মাঠে গিয়ে পায়খানা করতে হয়? প্রত্যেক বাড়িতে পানীয় জল দিচ্ছে, প্রত্যেক বাড়িতে গ্যাস দিচ্ছে, প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ দিচ্ছে, গ্রামীণ সড়ক যোজনা, প্রত্যেক রাস্তা হয়ে গেছে। এগুলোকে স্যালুট করবেন, এগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন না, সমালোচনা করবেন। তার সমালোচনা করার জন্য শুধু সমালোচনা করবেন, ভালোটাকে ভালো বলবেন না, শুধু রাজনীতি করবেন। এখানে তো ভারতীয় জনতা পার্টির কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে। তবু তো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, এখানে ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে মানুষের মতো করে, মানবতার মতো করে প্রত্যেকের সমান সুযোগ দেওয়া হচ্ছে। এটা আমি জোর দিয়ে বলছি, এটাই রাষ্ট্র ভাবনা। পশ্চিমবঙ্গের নিরিখে বিজেপি এখন দ্বিতীয় স্থানে রয়েছে, সেটা তো সবাই জানেন বিষয়টা। একটা লোকসভা ভোটের পরে দ্বিতীয় লোকসভা আসনের লড়াই হচ্ছে।
আপনি যে কথাগুলো এই মুহূর্তে বলছিলেন, যেখানে লড়াইটা নির্মল সাহার সঙ্গে আদার্সদের কারণ নয়, তাহলে এখানকার লড়াই যদি আজকে লোকসভা ভোটের মুখে দাঁড়িয়ে না, নিশ্চয়ই বিধানসভা ভোটেও মোদীকে সামনে রেখেই ভোট করেছে বিজেপি। আপনার যে বিধানসভা এলাকায় আপনার বাড়ি, যে বহরমপুর আপনার বাড়ি, সেই বহরমপুরের বিধায়ক পরিবর্তন হয়েছে, বিজেপি এখন বিধায়ক হয়েছে। এই বিজেপি বিধায়ক তাহলে মোদীর ক্যারিশমাতেই জিতেছে, আপনার কথাকে আমাকে গুরুত্ব দিয়ে বলতে হচ্ছে। সেই বিজেপি বিধায়কের সঙ্গে আপনার দল, যার যে মূল দল, তার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। সাংগঠনিক এই যে গোষ্ঠী কোন্দল, এই গোষ্ঠী কোন্দলকে সামনে সামলিয়ে কিভাবে আপনি কার্য সমাধান করবেন? একটা কথা আমি বুঝেছি, যেহেতু আবার একটু আমি বয়স হয়ে গেছে, যে কোনো পরিবার যখন বড় হয় তখন সেই পরিবারের একাধিক ছেলে থাকে যে একটু 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 অন্যরকম হয়, সে একটু অন্যভাবে চলতে যায়, কিন্তু তাকে তো সংসারের বাইরে বার করে দিলে হয় না। কারণ যে বুদ্ধিমান অভিভাবক, সে তাকেও রাখবে, সবাইকে রাখবে। আর অভিযোগ সবসময় দলে থাকে, রাজনৈতিক দলে থাকে। যখন রাজনৈতিক দল বড় হয় তখন আরো বেশি করে হয়, এবং সেইগুলোকে সামলে নিয়ে আমি খুব সুন্দরভাবে আমার সংসারটাকে গোছাচ্ছি, এবং আমার বিশ্বাস আমি সবাইকে নিয়ে কাজ করতে পারবো, এবং আমার বিশ্বাস এই কোন্দলগুলো সব কেটে যাবে এবং আমরা সুন্দর একটা গঠন করব। লোকসভাটা আমাদের কাছে নিশ্চিত একটা বড় লড়াই বটে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার মনে হয় বর্তমান যে রাজ্য সরকার আছে, এই এত দুর্নীতি পরায়ণ, এত মানুষকে ভুল বোঝাচ্ছে, তাদেরকে যতদিন না সরিয়ে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে সুদিন আসা অত্যন্ত কষ্টের। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? এইটা বড্ড কঠিন প্রশ্ন। আমি পড়াশোনা করা লোক, প্রচুর খেটে খুঁটে পড়াশোনা পরীক্ষা দিয়েছি। ফার্স্ট হবো কিনা সেটা কিন্তু পরীক্ষা দেওয়ার পরে মাস্টার যে খাতা দেখবে সে বলে দেবে, এটা আমি কিছুতেই বলতে পারবো না। আমাদের মাস্টার হচ্ছে জনতা, জনতাই সব। জনতা যেভাবে খাতা দেখবে, যেভাবে আমাকে দেখবে, সেভাবেই ফল বেরোবে। আমি আশাবাদী এটুকু, কিন্তু কখনোই বলবো না যে আমি ভালো কিছু হবে, কারণ আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। ঠিক, ওকে, থ্যাংক ইউ, নমস্কার।